প্রিয় শিক্ষার্থী, অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের যারা এই লেকচারটি শুনছ, সবাইকে জানাই আমার উষ্ণ শুভেচ্ছা এবং সেই সাথে সবার জন্য রইল শুভকামনা। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে বিগত সপ্তাহে যে লেকচারটি দিয়েছিলাম সেখানে আমরা কারেন্ট লায়াবিলিটি সম্পর্কে চ্যাপ্টারটি শুরু করেছিলাম। আজকে আমরা বিভিন্ন ধরনের যে চলতি দায় রয়েছে সেই চলতি দায়ের মধ্যে থেকে একটি বিষয়কে মেইনলি ফোকাস করব, যে সেটি হচ্ছে প্রদেয় হিসাব, আমরা যেটাকে বলি অ্যাকাউন্টস পেয়েবল। এইটাকে একটু ফোকাস করতে চাই এবং এখানে কিভাবে আমাদের হিসাবভুক্ত করতে হয়। একটি জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই অ্যাকাউন্টস পেয়েবল সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলো। তো আজকে মূলত সেই লেনদেনগুলো একটু দেখানোর চেষ্টা করি, তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এই বিষয়ে আসলে লেকচার যদি আমি সংক্ষিপ্ত করি তারপরেও তোমাদের জন্য অসুবিধা হওয়ার কথা না। কারণ হচ্ছে তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে বেশ কিছু লেনদেনের জাবেদা তোমরা করেছো। শুধু এখন এটাকে অনেকটা বলা যেতে পারে যে এটি রিভাইজ বা পুনরাবৃত্তি, বা আপনার এই আবারও দ্বিতীয়বার ঝালাই করে নেওয়া। আসলে আর তেমন কিছুই না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এটা একদম নতুন কোনো কিছু বা নতুন একটি চ্যাপ্টারের নতুন বিষয়, আসলে তা না। একটু এই জন্য বলেছি যে একটু মনোযোগ দিলে এটা খুব সহজেই পারবে এবং অনেক বছরই দেখবে যে বিভিন্ন প্রশ্নগুলো, বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে এই সংক্রান্ত দেখবে যে বেশ কিছু মানে প্রশ্ন থাকে, বিশেষ করে বি পার্ট এবং সি পার্টের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু থেকে থাকে। তো যাই হোক, তোমাদের এই জন্য বললাম যে তোমরা এতটা চিন্তিত হবে না, তোমরা একটু আগ্রহের সাথে থাকলে এটুকু দেখতে দেখতে তোমরা শিখে ফেলবে, কিংবা অনেক সময় শুনেও কিন্তু শিখে ফেলবে। প্রয়োজনে আমি লিখছি এখানে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের পাওনাদারদের মধ্যে, মানে চলতি দায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার। এটা সৃষ্টি হয় কিভাবে? এটা কিন্তু আমরা অলরেডি জানি যে যদি আমরা ধারে বা বাকিতে যদি পণ্য বা সেবা যদি গ্রহণ করি বা ক্রয় করি, সেই ক্ষেত্রে আমাদের এই পাওনাদার হিসাবের বা প্রদেয় হিসাবের উদ্ভব হয়। তো পাওনাদার হিসাব এই জন্য বলা হলো যে এটি আসলে এই মূল্য পরিশোধের পূর্ব পর্যন্ত এই হিসাবটি থাকে। এটি ব্যালেন্স শিটের আমরা দায়ের দিকে আমরা অন্তর্ভুক্ত করি। অনেক সময় এমন হতে পারে যে যদি মালিকানা হস্তগত হওয়ার পূর্বেই যদি কোনো কিছু তোমার অধিকারের মধ্যেও যদি চলে আসে, তো সেইটাও কিন্তু আমরা দায় আকারে অন্তর্ভুক্ত কিন্তু আমাদের করতে হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু হিসাবের মধ্যে কিন্তু মিলাতে হয়। তো যাই হোক, এই কঠিন কথা এটা না বুঝলেও চলবে যে কি করে আমি মানে মালিকানা হস্তান্তরের পূর্বেই আমি কিভাবে কোনো একটি সম্পদের আমার হস্তগত হয়। তো এটা জরুরি না, জরুরি হচ্ছে যে পাওনাদারটা ভালো করে বোঝা, যে পাওনাদার হিসাবটা কীভাবে প্রস্তুত হয়, বা আমরা আধুনিকে যেটাকে ক্রেডিটর্স না বলে আমরা এখন বলি অ্যাকাউন্টস পেয়েবল। তো সেই ক্ষেত্রে এই পেয়েবলগুলোকে কীভাবে আমরা হিসাবভুক্ত করি বা এগুলাকে কীভাবে নিষ্পন্ন করি, শেষ পর্যন্ত এগুলো কীভাবে পরিশোধিত হয়, সেই সংক্রান্ত জাবেদাগুলো মূলত শিখতে হবে তোমাদের। তো এইখানে যে যে বিষয়গুলো আমি একটু তোমাদেরকে একটা বই থেকে একটু উদ্ধৃত পড়ে শোনাই, যে সেটা হচ্ছে যে পণ্যদ্রব্য সরবরাহ ও সেবাসমূহ ধারে ক্রয়ের ফলে অন্যদের নিকট দেনার যে উদ্ধৃত হয় বা উদ্ভব হয়, আমরা আসলে এখানে উদ্ভব বলাটাই ভালো, এখানে উদ্ধৃত বলা আছে। তো যে দেনার উদ্ভব হয় তাকে প্রদেয় হিসাব বা কারবার প্রদেয় হিসাব বলা হয়। সেবা প্রাপ্তির বা সম্পত্তির মালিকানা অর্জন এবং পরিশোধের মধ্যে সময়ের বিলম্বের জন্য প্রদেয় হিসাবের উৎপত্তি হয়। বিক্রয় শর্ত সচরাচর যে শর্ত উল্লেখ থাকে তা হলো 210 N30 অথবা 110 EOM। ধারের সময় সাধারণত 30 থেকে 60 দিন হয়ে থাকে। আসলে এই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করি। যে হ্যাঁ, এখানে যে কথাগুলো তোমাদেরকে শোনাইলাম 3-4 লাইন হবে। এখানে মেন যে বিষয়টা নিশ্চয়ই খেয়াল করেছে যে কেন এটা উদ্ভব হয় সেবা এবং পণ্যদ্রব্যের এই যে গ্রহণের ফলে যে দায়ের উদ্ভব হয়, সেই উদ্ভব থেকেই কিন্তু এই প্রদেয় হিসেবে জন্ম হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সেবা গ্রহণ বা পণ্য গ্রহণ এবং
মূল্য পরিশোধ মাঝখানে এই দায়ের উৎপত্তিটা হয়ে থাকে। তো এই কারণে খেয়াল রাখতে হবে যে আসলে প্রদেয় হিসাবটা হচ্ছে একটি সাময়িক বিষয়, যে আমাদের এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য আমরা রাখতে পারবো না, যে অনেকদিন থেকে এটিকে আটকা রাখা, যেটাকে বলে দীর্ঘমেয়াদী দায়, এটি কিন্তু সম্ভব না প্রদেয় হিসাব থেকে। এই কারণে এটি চলতি দায়। কারণ এটা লং টার্মের জন্য কখনোই হবে না যে তুমি ২ বছর পরে ৫ বছর পরে পরিশোধ করবে। এটা কখনোই একজন যিনি তোমাকে ফাইন্যান্স করেছে, আসলে ওয়ান কাইন্ড অফ ফাইন্যান্সই এটা। যদি ফাইন্যান্সের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি বলি যে অ্যাকাউন্টস পেয়েবল এক ধরনের অর্থায়নের উৎস, সে আমাকে নগদ টাকা না দিয়ে পণ্য বা সেবা প্রদান করলো। তো এটাও এই জন্য বলা হয়েছে যে ওনার টাকাটা কিন্তু দীর্ঘদিন আমরা আটকে রাখতে আমরা পারি না, কারণ এই ধরনের চুক্তিবদ্ধ আমরা হইও না। এইটা একটা বিষয়। তো যাই হোক, দেনাদারের বিষয়বস্তু নিয়ে আরও লম্বা কথাবার্তা না বলি, একটু আমরা ক্রেডিট টার্ম নিয়ে একটু কথা বলি, যেটি অলরেডি তোমাদের আমি বই থেকে পড়ে শোনালাম। আসলে ক্রেডিট টার্মের বাংলাটা কি? বিক্রয় শর্ত বলি আমরা আসলে এটা। একজন বিক্রেতা এই ধরনের শর্তগুলো প্রয়োগ করে থাকে। ক্রেতা সাধারণত এই বিক্রয় শর্ত কিন্তু প্রয়োগ করতে পারে না সচরাচর। তবে এইটা অনেক সময় নিগোসিয়েশন হতে পারে বিগ পারচেজের ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা। যে বড় বড় পারচেজের ক্ষেত্রে বা বাল্ক পারচেজের ক্ষেত্রে সেটা ক্রেতা বিক্রেতার মধ্যে একটা নির্ধারণ হতে পারে যে নগদ বাটার হার কত হবে, নগদ বাটা কত দিনের মধ্যে পেতে হলে কত দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে, এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো ক্রেতা বিক্রেতার মধ্যেও একটা নিগোসিয়েশন হতে পারে। তবে সচরাচর আমাদের কোশ্চেনে কিন্তু এটা হওয়ার কোনো সুযোগ নাই, যে যখন আমরা প্রশ্ন যেটা করা হয় সেই প্রশ্নে কিন্তু এই সমস্ত বিষয়বস্তুগুলো থাকে না। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে আমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, এইটা প্রশ্নের মধ্যে সরাসরি উল্লেখ থাকবে এবং সেই উল্লেখ অনুযায়ী কিন্তু আমরা এই কাজগুলো করে নিব। তো এখন এই যে ক্রেডিট টার্মের যে বিষয়, আমরা যে কথাটা অলরেডি বললাম যে 210 N30 অথবা 110, হ্যাঁ, N60। তো সচরাচর এই জন্য বলা হয়ে থাকে যে পাওনাদার সাধারণত 30 দিন থেকে 60 দিন অপেক্ষা করে। এই মিনিংগুলো একটু দেখি আমরা, তারপরে আমরা আরও 2টা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, ঠিক আছে, আমি 210 N30 এই মিনিংগুলো হয়তো তোমরা জানো, তারপরে আবারও বলা যে এই যে প্রথমেই যে রেটটা থাকে, এই যে ফার্স্ট, হ্যাঁ, এই যে অ্যারো চিহ্ন দিয়ে যেটা দেখালাম এইখানে, এইটাকে আমরা বলি ডিসকাউন্টিং রেট বা ডিসকাউন্ট রেট, বাট্টার হার। তো বাট্টাটার বিষয়টা কি? এখানে প্রথমটা আমরা বলছি ক্যাশ ডিসকাউন্ট রেট, আমরা যদি বিস্তারিত বলি এটার নাম হচ্ছে নগদ বাট্টার হার। এটি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ড। বাংলা করলে কি হয়? ক্যাশ, নগদ, ডিসকাউন্ট, বাট্টা, হ্যাঁ, পিরিয়ড, সময় বা মেয়াদকাল। এইটা কিন্তু দিনে, এই মেয়াদটা কিন্তু ঘন্টায় না, যে 10 ঘন্টা 12 ঘন্টা, এটা না, অথবা 10 মাস 20 মাস এরকম। এখানে কি কোনো মাস লেখা আছে? মাস বছর কিছু লেখা নেই, বা দিন এরকম লেখা নেই। তাহলে এখানে যখন এরকম কন্ডিশন লেখা হয় তখন ধরে নিতে হবে যে এটা হলো পার্সেন্টেজ, শতকরা হার, আর এটা কিন্তু দিন। তাহলে এটা 100 টাকায় 2 টাকা, আর এটা হচ্ছে যে কত দিনের মধ্যে পরিশোধ করলে সেই বার্তাটা পাওয়া যাবে। আর পরেরটা হচ্ছে এন দ্বারা আমরা নিট শব্দটা বোঝাই, NET, নিট। 30 হচ্ছে যেটা ক্রেডিট পিরিয়ড আর কি, যে কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ এখানে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে 10 দিনের মধ্যে যদি মূল্য পরিশোধ করা হয় তাহলে 2% হারে পরিশোধিত মূল্যের উপর যতটুকু পরিশোধ করবে অতটুকুর উপরে ডিসকাউন্ট পাবে। তা না হলে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এখন অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্ন করে যে স্যার, যদি 30 দিনের মধ্যে যদি পরিশোধ কেউ না করে তাহলে কী হবে? ঠিক আছে, আমি বাট্টা পরিত্যাগ করলাম, বাট্টা আমি নিলাম না, ধর আমি ক্রেতা, কিন্তু আমি এখন মূল্যটা 30 দিনের মধ্যে দিলামও না, তাহলে ওই লোক কী করতে পারবে? যে আমার কাছে মাল বিক্রয় করেছে সে কী করবে? এইটা আসলে অঙ্কের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, কিন্তু ব্যক্তিগত জীবনে প্রাসঙ্গিক। এই জন্য প্রাসঙ্গিক কথাটা একটু বলে নিই। আসলে বিজনেস চলে কিন্তু জেন্টলম্যান কমিটমেন্ট, যে একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সবসময় যে একদম কন্ট্রাক্টে সাইন করে তারপরেই করতে হবে তা না। অনেক সময় এমন হয় ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করতে করতে কিন্তু তাদের মধ্যে একটা এই বিরাট বাকির একটা সৃষ্টি হতে পারে। তো শেষ পর্যন্ত সেটা নিয়েও তারা নেগোসিয়েশন করেও সম্পন্ন করতে পারে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে পরিশোধ না করলে কী হবে? পরিশোধ না করলে প্রথম বিষয় হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হবে
এবং আরেকটি হচ্ছে ব্যবসার নামে মামলা হতে পারে। কারণ তো যিনি তোমার কাছে পণ্য বিক্রয় করেছেন তার কাছে কিন্তু বেশ কিছু ডকুমেন্ট রয়ে গিয়েছে, যেমন চালান, যদি চালানের সাথে যে পণ্য ডেলিভারি করার সময় যদি কোনো রিসিপ্ট কপি থাকে, যে রিসিপ্ট তুমি পণ্য গ্রহণ করেছো সেটা স্বাক্ষর টাক্ষর করে করা আছে, তাহলে সেই সমস্ত ডকুমেন্টগুলোও কিন্তু গৃহীত হয় আইনের কাছে। তো যাই হোক, একদিকে প্রতিষ্ঠান সুনাম ক্ষুণ্ণ হবে, অপরদিকে বিজনেসটা, অর্থাৎ তোমার বিজনেসটা বা আমার বিজনেস, যেভাবে বলি যে আমাদের পাওনাদার আমাদের ব্যাপক ক্ষতি করতে পারে। মার্কেটে আমার একটা বিরাট কিন্তু প্রভাব পড়তে পারে, আমার বিজনেসকে বা আমাকে খারাপ ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারে। তাহলে সামগ্রিকভাবে এই জন্য বলেছি যে যদিও আমাদের অঙ্কের জন্য প্রাসঙ্গিক না, কী হবে না দিলে, কিন্তু তোমাদের কিউরিসিটি বা জানার আগ্রহ থেকে এই কথাগুলো বলা, যে কখনোই কিন্তু যারাই তোমরা বিজনেস করবে বা করবে, সবসময় কমিটমেন্ট বা আমরা যে কথা ওয়াদাবদ্ধ হবে সেটা আমাদের জন্য খুব বেশি কিন্তু জরুরি। অতএব অবহেলা কিন্তু করা যাবে না। তো যাই হোক, এখন এখানে যেটা ছিল যে 210 N30, আচ্ছা এখন এখানে একটা মাঝখানে একটা কথা কিন্তু আমি বলেছি, যে একটি কথা বলেছি সেটি হচ্ছে যে যতটুকু মূল্য পরিশোধিত হবে। এখন ধরো তুমি বাকিতে পণ্য ক্রয় করেছো, তো বাকিতে যখন পণ্য ক্রয় করেছো তখন তুমি কি জাবেদা দিয়েছো? বাকিতে যখন পণ্য ক্রয় করেছো তখন নিশ্চয়ই তুমি, যদি আমরা পিরিয়ডিক এবং পারপিচুয়াল, ওখানে দুইটা শব্দ তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে বা অনার্স ফার্স্ট ইয়ারে কিন্তু তোমরা শিখেছো, বা ডিগ্রি ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু শিখেছো যে ওখানে আমরা যদি পিরিয়ডিক্যালি যদি আমরা রেকর্ড দিই, তাহলে আমরা রেকর্ড দিই হচ্ছে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। আর পারপিচুয়ালে যদি আমরা রেকর্ড দিই, তাহলে আমরা রেকর্ড দিই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন এখানে ধরো যে আমরা ধরলাম যে 1 লক্ষ টাকার বাকিতে পণ্য কিনেছি আমি। 1 লক্ষ টাকার মধ্যে থেকে যদি তুমি এখন 20,000 টাকা প্রদান করতে পারো, যে ধরো 10 দিনের মধ্যে তুমি মাত্র 10,000 টাকা পরিশোধ করতে পারছো, বা 20,000 টাকা, আচ্ছা ধরলাম 20,000 টাকা। তো 20,000 টাকা যদি প্রদান করো, তুমি কিন্তু 1 লাখ টাকার মাল বাকিতে কিনেছো, 2% হারে যদি বাট্টা পাও তাহলে 400 টাকা বাট্টা আসবে, অর্থাৎ 20,000-এর উপর 2% যদি গণনা করো তাহলে 400 টাকা হয়। এটা একটা বিষয়। তাহলে 400 টাকার জন্য তুমি যখন জাবেদা দিবে, এখানে আবার দুইটি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। একটি হলো গ্রস বেসিস, আর একটা হলো নিট বেসিস। এই গ্রস বেসিস এবং নিট বেসিসটা একটু আলোচনা করে নিই। এগুলো সবগুলো আসলে অনার্স ফার্স্ট ইয়ারে কিন্তু আলোচনা হয়েছে। এরপরেও আমি প্রয়োজনে এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আজকে কিছুই, আচ্ছা লিখি আমি। ধরো গ্রস বেসিসের যে পারচেজের যে কথাটা বললাম, আচ্ছা এটা গ্রস, এটা নেট। গ্রস এবং নেটের বিষয়টা হচ্ছে যে যখন ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, অর্থাৎ ক্রয় করার সঙ্গে সঙ্গে যদি আমরা বাট্টা বাদ দিয়ে যদি হিসাবভুক্ত করি, তখন সেটা হয় নেট বেসিস মেথড। আর যদি বাট্টা বাদ না দিয়ে হিসাব করা হয়, তখন সেটা গ্রস বেসিস মেথড। তাহলে আমরা যেটা বলছিলাম যে ইউ পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম এক্স স্টোর, টাকা 1 লাখ, টার্মস 210 N30। আমরা এখানে তারিখ ব্যবহার করতে পারি ইচ্ছা করলে, আর তারিখ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তারিখ নিয়ে পরে কথা বলি। তাহলে আমরা যে কথাটি বলছিলাম যে আমরা যদি পিরিয়ডিক্যালি যদি আমরা রেকর্ড দিই, তাহলে আমরা বলছি যে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। এখন দেখো, এখন এইখানে যদি আমরা একটা রেকর্ড দিই যে 1 লক্ষ টাকার পণ্য আমি কিনেছি, সেম জাবেদা এখানে দিব পারচেজ ডেবিট, এখানে বাদটা বাদ দিয়ে হিসাব করতে হবে, অর্থাৎ 2% যদি 1 লক্ষ টাকার উপর হয় তাহলে 98,000। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এইখানেও 98,000। দুইটা পার্থক্য তুমি বুঝতে পারো কিনা সেটা দেখো, যে একটার মধ্যে আমরা রেকর্ড দিলাম পারচেজ ডেবিট 1 লাখ টাকা, এবং অপরটির আমরা রেকর্ড দিলাম অ্যাকাউন্টস পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1 লাখ টাকা। আর দ্বিতীয়টার কিন্তু একই জাবেদা, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু 98,000। অর্থাৎ যে কথাটি বলছিলাম তোমাদের, যে যদি পণ্য ক্রয় করার সঙ্গে সঙ্গে যদি আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে যদি হিসাব করি, তাহলে সেটি হবে নেট বেসিস মেথড। আর যদি আমরা বাট্টা বাদ না দিয়ে আমরা যদি হিসাবভুক্ত করি, তখন সেটা হয়ে যায় গ্রস বেসিস মেথড। এখন যে কথাটি বলছিলাম যে ধরো আমরা 20,000 টাকা আমরা নির্দিষ্ট সময় বা ওই 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারলাম, এই শর্ত অনুযায়ী যে 10 দিনের মধ্যে মাত্র 20,000 টাকা পরিশোধ করতে পারছি।
বাকি টাকা পরিশোধ করতে পারি না, সেই ক্ষেত্রে নেট বেসিসে এবং গ্রস বেসিসে কীভাবে জাবেদাভুক্ত করতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে এই জিনিসটি একটু খেয়াল রাখতে হবে যে আসলে যথাযথভাবে আমরা করছি কিনা। আচ্ছা, দ্বিতীয় জাবেদাটা একটু দেখি আমরা। এইখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আমরা পরিশোধ করলাম কত টাকা, ধরো উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড। হ্যাঁ, এটা আফটার না, এটা উইদিন ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেছি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট টাকা 20,000, আর ক্যাশ ক্রেডিট 19,600, আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট টাকা 400, ওই 2% হারে আমরা গণনা করলাম। আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই যে ডিসকাউন্ট আমরা পূর্বে বাদ দিয়ে ফেলছি আমরা, এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে একটু জটিলতা দেখা দিবে, সেটা হচ্ছে যে আমি তো পরিশোধ করতে পারলাম না। আচ্ছা, যেটা পরিশোধ করতে পারছি অতটুকু নিয়ে আমরা কথা বলি, যতটুকু করতে পারিনি সেটার দরকার হলে আমরা নেক্সট উইকে আবার কথা বলবো। যে ঠিক আছে, এখানে আমরা দিলাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 19,600, এখানে নেট ভিত্তিক যেহেতু হিসাব, এখানে কোনো ডিসকাউন্টের কোনো ব্যাপার স্যাপার আসবে না। ক্যাশ ক্রেডিট 19,600, এখানে আর ডিসকাউন্ট হবে না, কারণ আমরা পূর্বেই আমরা বারটা বাদ দিয়ে আমরা হিসাব করেছি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমরা বারটা এইখানে যেভাবে বারটা বাদ দিয়ে হিসাব করেছি, এখানেও কিন্তু বারটা বাদ দিয়ে বাকি টাকাটা হিসাব করতে হবে। অর্থাৎ 20,000 টাকার উপরে যে এই যে এখানে দেখো, এখানে তাকালে তুমি দেখতে পাবা নেট আসলে কত টাকা আমরা পরিশোধ করছি। এখানে 19,600 টাকা আমরা পরিশোধ করছি, তাহলে সেম এখানে 19,600 টাকা। এখন পরীক্ষায় অনেক সময় কথা থাকে যে একই সাথে নেট বেসিস এবং গ্রস বেসিস তো পরীক্ষায় আসে না, বিশেষ করে অনার্স সেকেন্ড ইয়ারে। তো যদি না আসে তখন কীভাবে, নেট বেসিস যদি করি তখন আমাদের ওইভাবে হিসাব করতে হবে যে 20,000 টাকায় আমি কত ডিসকাউন্ট পাই, 400 টাকা, তাহলে 20,000 টাকা থেকে আমি ওই 400 টাকা যদি বাদ দিই তাহলে আমার 19,600 টাকা থাকে। এই 19,600 টাকা আমি রেকর্ড দিব নেট বেসিসে। পাশাপাশি তো অনেক সময় থাকবে না, এই কারণে তুমি অরিজিনাল হিসাব করবে যে 20,000 টাকা পরিশোধ করা হলো উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ ডিসকাউন্ট মেয়াদকালের মধ্যে যদি আমরা পরিশোধ করি, এবং পরিশোধের পরে সেটা বাদ দিয়ে আমরা হিসাব করব। তো যাই হোক, আজকের লেকচারটা বাড়াচ্ছি না, আমি পরবর্তী লেকচারে এটার যে বাকি আনুষঙ্গিক যেগুলা থাকলো সেটা নিয়ে কথা বলবো। তো অর্থাৎ তোমাদের ভেতরে যে কিউরিওসিটিটা থাকবে যে স্যার বাকি 80,000 টাকা কী হবে, যে সেটা কি, আমি যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে 20,000 টাকা পরিশোধ করি তাহলে তো আরও 80,000 টাকা রইলো, যেটা আমি ডিসকাউন্ট পিরিয়ডের পরে আমি দিচ্ছি, তাহলে সেটা একটু দেখাই দেন। সেটাই দেখাবো নেক্সট উইকে। তো নেক্সট ক্লাসে তোমরা সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই তোমরা কিন্তু পর্যায়ক্রমে দেখতে থাকো যে সমস্ত কথাগুলো তোমাদের বলেছি অবশ্যই তোমাদের জন্য জরুরি। একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, ক্লাসে বসলেও তো অনেকক্ষণ সময় দিতাম, হ্যাঁ, চায়ের টেবিলে যদি আড্ডা দাও সেই ক্ষেত্রেও কিন্তু অনেকক্ষণ তোমরা ঘন্টার পর ঘন্টাও কিন্তু পার করো, ফেসবুক বা মোবাইলে বা ইউটিউবে যেখানে করো সময় দাও। তাহলে এই ভিডিওতে বেশি সময় আমি নিচ্ছি না, মাত্র যেহেতু কন্টিনিউয়াস পড়াচ্ছি, তোমাদের অন্য কোনো অপ্রাসঙ্গিক যেটাই হোক কোনো কথাবার্তা এখানে খুব একটা বলছি না নানা কারণেই। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আর লেখাপড়ার দিকে সময় দাও, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ।